হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি স্বর্ণা লাইভে চলে এসেছি আমার পেজ থেকে, যেখানে আমি ইউজুয়ালি ক্যারিয়ার রিলেটেড এবং স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। নাও ক্যারিয়ার ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেজ হচ্ছে দ্যাট ইউ নিড টু নো ইচ এন্ড এভরিথিং অ্যাবাউট দ্য ক্যারিয়ার, রাইট? এবং সেটা যদি একজন এক্সপিরিয়েন্স পার্সনের কাছ থেকে জানা যায়, এর চেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না। তো এই চিন্তাধারা থেকে বেসিক্যালি আমি আমার একটা ব্রডকাস্ট সিরিজ স্টার্ট করেছি, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ার থেকে এক্সপিরিয়েন্স পার্সনরা এসে আপনার সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের যত কোয়েশ্চেন্স আছে সেগুলো আস্ক করতে পারবেন। সো সেই ব্রডকাস্টে আজকে হচ্ছে ফার্স্ট এপিসোড, টপিক study abroad. Today we have with us Tripto Bhaiya, so I'm going directly to him. First of all, welcome Tripto Bhaiya to my page. Thank you, Nadia, for having me on your show. আমি জানি এটা তোমার ইনঅগ্রাল শো। বেস্ট অফ লাক। লেটস সি আমাদের অডিয়েন্স কি কি কোয়েশ্চেন করেন এবং আমরা কিভাবে এটা থেকে সবচেয়ে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারি। তো আজকে আমরা কথা বলবো স্টাডি অ্যাব্রড নিয়ে। এভরিথিং আমরা কভার করবো, স্টার্টিং ফ্রম ওয়েন টু প্রিপেয়ার, হাউ টু প্রিপেয়ার, অ্যান্ড এন্ডিং টু আফটার স্টাডি কমপ্লিটেড জব স্কোপটা কি, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার ফার্স্ট কোয়েশ্চেন আপনার কাছে, আপনি কি মনে করেন যে স্টাডি অ্যাব্রড একটা স্টুডেন্টের জন্য বেটার একটা ক্যারিয়ার অপশন হতে পারে? যদি হয় দেন কাদের জন্য এবং কেন? আমাদের দেশের পার্সপেক্টিভে এখন আমি বলবো যে সবারই এটা একসময় লাইফের একসময় না একসময় পার্সিউ করা উচিত। আমি যদি ফিল্ড বাই ফিল্ড যাই, বিজনেস, সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড দেন লিবারাল আর্টস। বিজনেসে যেটা হয় যে আমরা যখন গ্রাজুয়েশন করে বের হই, একটা খুব প্রবলেম দেখা যায় যে আমাদের জবের যে ভ্যারাইটিটা সেটা খুব লিমিটেড। আমরা ঢাকা হয়তোবা যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছে বা এরকম মেজর পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে, যখনই আমরা জবে জয়েন করতে চাই দেখা যাবে যে ম্যানেজমেন্ট লেভেলের পজিশন কিন্তু বেশ কম। আমরা যেটাকে ম্যানেজমেন্ট ট্রেইনি বলি বা ফার্স্ট ট্র্যাক পজিশন বলি, সেটা কিন্তু দেশের ওভারঅল টোটাল নাম্বার অফ বিজনেস গ্রাজুয়েটের তুলনায় কিন্তু আমাদের দেশে খুবই কম। এটা আসলে এটা আমাদের একটা ডেভেলপিং কান্ট্রি এবং লাস্ট 15 to 20 ইয়ার্সে আমাদের মোস্ট অফ দি এখন যেসব ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ফার্স্ট ট্র্যাকে আছে তারা জেনারেট হয়েছে। অবশ্যই মানে কম্পিটিটিভনেসটা এখানে অনেক 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 বেশি, কি বলবো, আউট অফ আওয়ার স্কোপ। ওভারঅল এই মুহূর্তে আমাদের দেশের লিমিটেড জব স্কোপের কথা চিন্তা করে আমি বলবো যে সবারই বাইরে অ্যাপ্লাই করার একটা একটা অ্যাটেম্প্ট অন্তত নেওয়া উচিত। তো বেসিক্যালি ইটস কাইন্ড অফ যে আমাদের বাংলাদেশে যে রিসোর্সটা আছে সেটা তো লিমিটেড, এটার বাইরে গিয়ে কিছু একটা করা, সো দ্যাট এখানে রিসোর্সটাও আনইউজড অবস্থা থাকলো, সেটা অন্য কেউ ইউজ করতে পারছে, এট দ্য সেম টাইম ইউ আর গেটিং অ্যানাদার অপশন। এক্স্যাক্টলি। এট দ্য সেম টাইম একটা বিষয় আছে যে অনেকে আমাদের ভিতরে পছন্দ করে রিসার্চ ওয়ার্ক করতে, তারা থিসিস করতে বা রিসার্চ ওয়ার্ক নিয়ে কাজ করতে খুব পছন্দ করে। এট দ্য সেম টাইম ক্রস কালচার তারা খুব পছন্দ করে। সো তাদের জন্য আই থিঙ্ক স্টাডি অ্যাব্রোড এবং সেখানে সেটেল হয়ে যাওয়াটা একটা বেটার অপশন হতে পারে। তো মাই নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট আমাদের যদি আমি প্রিপারেশন নিতে চাই স্টাডি অ্যাব্রোডের জন্য, সেটার জন্য বেস্ট টাইম কোনটা? নাও প্রিপারেশন কিন্তু একটা লং একটা বিষয়। ফার্স্ট অফ অল আপনার কিছু ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সির জন্য, স্কিল আয়ত্ত আনার জন্য আপনার জিআরই, আইএলস, স্যাট এ ধরনের কিছু এক্সাম দিতে হবে। আফটার দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, এবং তারপরে হচ্ছে আলটিমেটলি গিয়ে অ্যাডমিশন। সো এটা একটা লং প্রসিজিওর যেটাতে আমরা পরে যাব। বাট একজন যদি একদম জিরো থেকে স্টার্ট করতে চায়, ফর এক্সাম্পল তার ইংলিশে তেমন একটা প্রফিসিয়েন্সি নেই, সে সবকিছু এখন স্টার্ট করবে, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটির কোন ইয়ার থেকে প্রিপারেশন নিলে সে অন টাইমে অ্যাডমিশন পর্যন্ত যেতে পারবে? আমি বলবো যে প্রপার টাইমটা হচ্ছে থার্ড ইয়ারের শুরুতে, বিকজ আমেরিকাতে মেইন ইনটেকটা হয় ফলে। ফলের ক্লাস স্টার্ট হয় অগস্ট সেপ্টেম্বরে এবং স্প্রিং এর ক্লাস স্টার্ট হয় ডিসেম্বর জানুয়ারি। তো আমরা ধরি ফর এক্সাম্পল যে ধরো তুমি ইউনিভার্সিটি এখন থার্ড ইয়ারে আছো, এটা 2020 এর আর্লি মে আমরা এখন ধরছি। তো ফোর্থ ইয়ার তোমার শেষ হবে 2021 এর ডিসেম্বরে। সো 2022 এর ফল সেমিস্টার, যেটা 2022 এর অগস্টে স্টার্ট হবে, তখন তুমি আমেরিকাতে এসে ক্লাস স্টার্ট করার প্রিপারেশন নিচ্ছ। সো এটা যদি আমরা একটা এক্সাম্পল টাইমলাইন ধরি, তাহলে তোমার জিআরই এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা, সেটা তোমার অন্তত পক্ষে 2021 এর ডিসেম্বরের মাঝে কমপ্লিট থাকতে হবে, যাতে, বিকজ সাধারণত 9 মাস থেকে আমেরিকাতে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শেষ হয়। যে সেশনে তুমি ক্লাস শুরু করতে যাচ্ছ, আই মিন 2020 অগস্টে, তার 9 মাস আগে হচ্ছে 2021 এর ডিসেম্বরে তোমার অ্যাপ্লিকেশনটা সাধারণত কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে জিআরইটা অন্তত পক্ষে আমি আমি বলবো যে একটা অ্যাটেম্প্ট হাতে রাখা ভালো। অনেক সময় আমাদের প্রথম জিআরইটা ভালো নাও হতে পারে। সেক্ষেত্রে সেপ্টেম্বরে যদি প্রথম জিআরইটা হয়, পরের জিআরইটা তুমি যদি অক্টোবর নভেম্বরে আবার দিতে চাও, সেটাও তোমার একটা হাতে সুযোগ থাকে। সো 2020 এর মে থেকে আমরা কি 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 শুরু করতে পারি ফর দ্য ইন দ্য টার্গেট অফ 2021 এর অক্টোবরে আমরা জিআরই দিব। সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা লং, আমি একটা এক্সাম্পল টাইমলাইন ধরছি, এখানে হচ্ছে যে নিজের
একদম ফান্ডামেন্টাল স্কিল গুলো বিল্ড আপ করা যায়। তুমি নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট আমাদের সাধারণত বাইরে স্টাডি করার জন্য কি কি এলিজিবিলিটি লাগে? ফর এক্সাম্পল একাডেমিক রিকোয়ারমেন্ট লাইক আমাদের সিজিপিএ বা কোনো হুম, সাবজেক্ট চয়েস এই ধরনের কিছু। হুম, অ্যাট দ্য সেম টাইম আমরা জানি কিছু ল্যাঙ্গুয়েজ স্কিল এভিডেন্স লাগে, ফর এক্সাম্পল হুম। জিআরই, আইএলস। সো সেগুলো স্কোরিং গুলো আসলে কিরকম রেঞ্জের প্রয়োজন হয়? যদি আমি ফর এক্সাম্পল ধরি যে তোমার মেজর সেই টপ 100 আছে, তোমার একাডেমিক প্রোফাইল আমি ইন টার্মস অফ সিজিপিএ বা ওভাবে বোঝাচ্ছি, পাবলিকেশন সেটাও তোমার সবকিছুই একদম টু দ্য পয়েন্টে আছে, সেক্ষেত্রে আমি বলবো যে জিআরই তে অন্তত 305 থেকে 315-20 এই রেঞ্জের মাঝে রাখতে পারলে ভালো। 320 এর প্লাস হতে পারলে অবশ্যই ভালো, বাট 320 প্লাস করতে গিয়ে যদি তোমার অনেক বেশি মানে, আমরা যেটা দেখেছি যে আমাদের গত 2-3 বছরের তোমার অ্যাডভাইজিং করতে গিয়ে স্টুডেন্টদেরকে, যে সবারই আসলে একটা একটা বেঞ্চমার্ক থাকে যে কেউ যদি যখন প্রথম জিআইটা দেয়, সে যদি 310 স্কোর করে, আলটিমেটলি তার স্কোরটা বেসিক্যালি তার চাইতে হয়তো 5 প্লাস মাইনাস হতে পারে, যে খুব ভালো প্রিপারেশন নেওয়ার পরেও। তো আমি বলবো যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত চেষ্টা করার পর দেন তুমি অ্যাপ্লিকেশনের অন্যান্য সাইট গুলো নিয়ে বেশি কাজ করো। হতে পারে তোমার একটা সুন্দর এসওপি, যেটা নিয়ে আমি পরে কথা বলবো, অ্যাপ্লিকেশনের বাকি সাইট গুলো। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে শুধুমাত্র আমরা গুগলে বা ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে সিলেকশন করি, এটা খুব বড় একটা ভুল। আমি এখানে বলবো যে এখানে অবশ্যই আহ, এখানে আছেন এরকম সিনিয়র কারো হেল্প নেওয়া প্রয়োজন, বিকজ ওখানে বসে আমাদের দেশে বসে অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো তুমি আইডিয়া করতে পারবে না। ফর এক্সাম্পল আমেরিকাতে একটা ইউনিভার্সিটি গুলো কিন্তু সাধারণত আলাদা একটা টাউন নিয়ে হয়। সেই টাউনের ডেমোগ্রাফিক্স কেমন, সেই টাউনে কোন জবের পার্সপেক্টিভ কেমন, সেই টাউনের ওভারঅল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন। হ্যাঁ, তুমি যদি মনে করো যে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে চাও এবং তোমার ইচ্ছা হচ্ছে তুমি কার ম্যানুফ্যাকচারিং এর কোনো প্ল্যান্টে বা কাজ করবা, টেক্সলাতে কাজ করবো তুমি, বা তুমি জেনারেল মোটরসে কাজ করবা, কিন্তু তুমি হয়তো গিয়েছো এমন এমন ভাবে ইউনিভার্সিটি জাস্ট র্যাঙ্কিং সিলেক্ট করেছো যেটা কিনা আমেরিকার একটা প্রত্যন্ত গ্রামে পড়েছে এবং সেখানকার আশেপাশে 500 কিলোমিটারের মাঝে কোনো কার ম্যানুফ্যাকচারিং কোনো প্রসপেক্টই নাই, তো তোমার তো নেটওয়ার্কিংটাই গড়ে দিবে না, তাই না? তো এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ থেকে আসলে কোনোভাবেই বোঝা পসিবল না, বিকজ র্যাঙ্কিং এ কিন্তু এই এক্স্যাক্টলি। এই জিনিসগুলো উল্লেখ করা থাকে না। এক্ষেত্রে অবশ্যই এখানে কেউ আছেন, তুমি হয়তো বা একটা প্রাইমারি 10 থেকে 15টা ইউনিভার্সিটি একটা সিলেকশন করতে পারো, বাট ফাইনাল সিলেকশনটা করার আগে অবশ্যই এখানে কেউ কেউ আছেন অলওয়েজ, অনেকেই হেল্প করতে চান। তাদের একটা একটা অ্যাডভাইস নেওয়াটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, বিকজ একবার তুমি এখানে ইউনিভার্সিটি, তুমি যদি এখানে সাউথ ডাকোটা বা নর্থ ডাকোটার কোনো রিমোট এরিয়াতে চলে যাও, কিন্তু তোমার ইচ্ছা হচ্ছে যে তুমি মাস্টার্স এর পর ইমিডিয়েটলি একটা মেজর কোনো নেটওয়ার্কিং রিকোয়ার্ড জবে যাবা, তুমি তো সেই রিসোর্সটাই ওখানে পাচ্ছ না। ইউনিভার্সিটি সিলেকশনে অবশ্যই সিনিয়রদের একটা সাজেশন নেওয়া প্রয়োজন। স্কোর রেঞ্জের দিক থেকে 300 প্লাস এটা হচ্ছে বেঞ্চমার্ক হওয়া উচিত অ্যাক্রস দ্য বোর্ড, কি সায়েন্স এন্ড কমার্স, লাইক লিবারাল আর্টস, বিজনেস, সবার জন্য অ্যাটলিস্ট 300 রাখার চেষ্টা করা উচিত। কিন্তু 300 না রাখলে কি আমার সব সম্ভাবনা শেষ? আমার সিজিপি যদি 3 এর নিচে হয় তাহলে কি আমার সব সম্ভাবনা শেষ? অ্যাবসলিউটলি না, বিকজ আমরা যখন অ্যাপ্লিকেশন পুরো প্রোফাইল নিয়ে কাজ করি, আমি যেরকম গত 3 বছর ধরে যে ঢাকা ইউনিভার্সিটিতে বা বাইরে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রোফাইল নিয়ে কাজ করছি, কিন্তু এই বছর আমাদের অ্যাজ লো অ্যাজ 284 জিআরই এবং 2.9 জিপিএ নিয়েও আমাদের আমেরিকাতে ফুল ফান্ড পাওয়ার এক্সাম্পল আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র স্কোর না, তোমার অ্যাপ্লিকেশনের বাকি সাইড গুলো তুমি খুব সুন্দর করে একটা এসওপি লেখা, বিকজ প্রফেসর কিন্তু বা যিনি তোমার রিক্রুটমেন্ট করছেন উনি কিন্তু তোমাকে অন্তত আমরা সামনাসামনি যেভাবে জাজ করবো ও জাজ করতে পারছে না। ওই 2 পেজের একটা অটোবায়োগ্রাফি যেটাকে আমরা এসওপি বলি, অনেক সময় কিন্তু সেটা খুব সুন্দর করে আর্টিকুলেট ভাবে গুছিয়ে লিখলে কিন্তু সেটা একটা খুব হায়ার জিআর এর চাইতে অনেক বেশি আমি বলবো যে প্রভাব ফেলে তার অ্যাপ্লিকেশনে। কিন্তু আমরা অনেক সময় এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাই, আমরা শুধু হ্যাঁ জিআই স্কোর বাড়াতে হবে, জিআই স্কোর বাড়াতে হবে, দেখা গেল যে 3-4 মাস জিআই প্রিপারেশন নিয়ে তার স্কোর হয়তো বা 1 পয়েন্ট বাড়লো বা 2 পয়েন্ট বাড়লো। এটা কিন্তু আসলে তার চাইতে বরং সে যদি সেই 3-4 মাস ওভারঅল তার এসওপিটাকে আরো বেশি সুন্দর করে লেখার দিকে সময় দিত, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা আরো বেশি অনেক বেশি এলিজিবল হতো একটা একটা অ্যাভারেজ ইউনিভার্সিটিতে ইয়ে করার জন্য। সো এবং এসওপি এর ব্যাপারেও আরেকটা ব্যাপার আসবে, যে এসওপি এর ব্যাপারে অবশ্যই প্রুফ রিডটা এরকম এখানে কেউ আছেন, আমেরিকাতে কেউ আছেন অলরেডি পড়াশোনা করছেন বা গ্রাজুয়েশন করে জবে জয়েন করেছেন, কারোর মাধ্যমে প্রুফ রিড করিয়ে নেওয়া ভালো, বিকজ কিছু কিছু জিনিস আছে যেগুলো এখানকার একাডেমিক সার্কেলে ডিফারেন্ট ভাবে দেখে আমাদের দেশের তুলনায়। আমাদের দেশে হয়তো বা আহ, আহ, তোমার আচ্ছা তুমি মানুষ হিসেবে কেমন, তোমার লাইফে কি কি মোটিভেশন হিসেবে কাজ করে, এগুলো আমরা বলতে গেলে আমাদেরকে হয়তো বা
হেসে ইন্টারভিউ থেকে বের করে দিবে বা খুব একটা বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে না। কিন্তু আমেরিকাতে অ্যাজ এ পার্সন তুমি কেমন, এই মোটিভেশনটা দেখানোর জন্য কিন্তু তোমার এসওপিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং এরকম কিছু জিনিস আছে যেগুলো আমাদের দেশে আসলে বোঝাটা খুব ডিফিকাল্ট, কিন্তু এখানে যারা এই এই পাথওয়েটা পার করে দিয়েছেন তারা মূলত ওই জিনিসগুলো বুঝতে পারবে। স্কোর এবং ইউনিভার্সিটি সিলেকশন কোনোটাই ফিক্সড না, দুইটাই যদি লো থাকে, একাডেমিক সিজিপিও যদি লো থাকে, তার মানে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ইভেন আমি যদিও মূলত আমেরিকার পার্সপেক্টিভে বলছি, কিন্তু আহ, আমার পার্সোনাল চয়েস হচ্ছে কি এই মুহূর্তে ওয়ার্ল্ড সিচুয়েশনে, মানে ইউএস এর পরে জার্মানি, কানাডা, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, মানে স্ক্যান্ডিনেভিয়ান তিনটা কান্ট্রি এবং এই দেশগুলো মাঝেই অথবা থাকতে পারলে আমি বলছি যে শুধুমাত্র পড়াশোনার দিক থেকে না, পড়াশোনা শেষ করে জব প্লেসমেন্ট এই 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 ব্যাপারেও হচ্ছে যে এই দেশগুলো একটু ভালো। ইউকে আমি বলবো যে এখন একটু ব্রেক্সিটের পর থেকে তাদের কিছু রেস্ট্রিকশনস রয়েছে। অস্ট্রেলিয়াও আমি বলবো যে অস্ট্রেলিয়ার সমস্যাটা হচ্ছে যে তাদের ডিপিজি মানে গভর্নমেন্ট স্কলারশিপ এই প্রোগ্রাম গুলো খুবই লিমিটেড। আমার যেটা একটা আছে সেটা হয়তো শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ব্যাংকে কাজ করে, যারা বাংলা ব্যাংকে কাজ করে, লিমিটেড একটা ইয়ে থেকে ওরা পুল থেকে ওরা নেওয়ার চেষ্টা করে। সো ফার্স্ট চয়েস অবশ্যই আমেরিকা, বিকজ ফান্ডিং হচ্ছে গিয়ে আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবসময় দেখি যে সবাই বলে যে ভাই আমি কিছু স্কলারশিপ পাবো, ভাই আমি কিছু স্কলারশিপ পাবো। এই দিক থেকে আমেরিকা অনেক বেশি অ্যাডভান্টেজ এই কারণে যে ওভারঅল যদি আমি একটু ইয়ে করে বলি যে আমেরিকার একটা ইউনিভার্সিটি, মেজর একটা পাবলিক ইউনিভার্সিটি টোটাল বাজেট বা এনভায়রনমেন্ট ইউকে বা সুইডেন, নরওয়ের পুরো দেশের একটা বাজেটের এডুকেশন বাজেটের অনেক সময়। হার্ভার্ডের ফর এক্সাম্পল আমি বলি, হার্ভার্ডের টোটাল এন্ডামেন্ট হচ্ছে $35 বিলিয়ন। অনেক দেশের টোটাল এডুকেশন বাজেটই $35 বিলিয়ন থাকে। সো অবশ্যই আমেরিকা তাদের রিসার্চ এবং একাডেমিক্সে অনেক বেশি বাজেট রাখার জন্য, কিন্তু এই বাজেটটা কিন্তু ম্যাক্সিমাম গ্রাজুয়েট বাজেটটা কিন্তু বেসিক্যালি আমাদের মতো দেশে, আমাদের মতো যারা আছে তাদের কাছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে যায়। বিকজ আন্ডারগ্রাজুয়েটরা কিন্তু আমেরিকাতে যারা পড়াশোনা করে তারা কিন্তু বাজেট কন্ট্রিবিউট করে ইউনিভার্সিটি বেশি। আমি বলতে চাচ্ছি যে তাদের কাছ থেকে টিউশন ফি নেওয়া হয় সাধারণত। আন্ডার গ্রাজুয়েটে ফান্ডিং এর পরিমাণ খুবই কম, কিন্তু গ্রাজুয়েট প্রোগ্রাম গুলোতে কিন্তু যারা যারা ইউএস সিটিজেন তারা কিন্তু ওই পর্যন্ত খুবই কম যায়। তুমি দেখবে যে আমেরিকার সব ইউনিভার্সিটি অ্যাক্রস দ্য বোর্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি, কম্পারেটিভলি বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে, স্পেশালি স্টেমে, সায়েন্স এন্ড টেকনোলজিতে। বিকজ ইউএস সিটিজেনরা ব্যাচেলর পরেই তারা জবে ঢুকে যায় এবং গ্রাজুয়েট রিসার্চ এই জিনিসগুলো তাদের একটু উপার্জনটা একটু কম, কিন্তু সেই সুযোগটা সেখানে হচ্ছে কি আমাদেরকে এই সুযোগগুলো দেওয়া হয় যাতে আমরা তাদের বাজেট ইউটিলাইজ করে রিসার্চ এবং একাডেমিক্সে আমরা এক্সেল করতে পারি। অনেকে কিন্তু আছে যাদের কিন্তু সিজিপিএ কিছুটা কম। ফর দেম আমি যেটা একটা জানি যে ইউএস এর জন্য স্পেশালি একটা ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি নামক একটা কোড আছে যেটা আমি শুনেছিলাম। সো সেটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, যাদের সিজিপিএ কম তাদেরকে কিভাবে হেল্প করবে এবং তাদের বেনিফিটটা কি, এট দ্য সেম টাইম স্টুডেন্টরা কি পাচ্ছে সেখানে? ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি এটা হচ্ছে গিয়ে কিছু কিছু ইউনিভার্সিটি তারা হয়তো বা এটা মোর অফ ইমিগ্রেশন পলিসি থেকে আসছে। সো স্টুডেন্টরা যখন নিজে তারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে তখন আমি যেটা বললাম যে সিনিয়ররা যদি এখান থেকে প্রপারলি গাইড করে তারা সেই জিনিসগুলো ফিল্টারিং করে তাদেরকে দিবে। এটা অলরাইট। হচ্ছে সিজিপি এর ব্যাপারটা আমি যেটা বললাম যে তুমি যদি থার্ড ইয়ারে আস্তে আস্তে তুমি যদি ডিসিশন নাও যে হ্যাঁ আমি আমি বাইরে অ্যাপ্লাই করবো, এবং বাই দ্যাট টাইম বাকি 2 ইয়ারে তোমার CGPA যদি একটু ইমপ্রুভ করতে পারো, হ্যাঁ আমি বলবো যে 3.00 হয়তো বা একটা বেঞ্চমার্ক। মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হয়তো বা বলা থাকে যে হ্যাঁ রিকমেন্ডেড মিনিমাম রিকোয়ারমেন্ট ইজ 3, কিন্তু এর অলরাইট। নিচেও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন পুলে ফুল ফান্ড পাওয়ার এক্সাম্পল আছে। যেটা বললাম যে আচ্ছা। তখন সেক্ষেত্রে তাকে অবশ্যই ধরো তাকে নিজের নিজেকে প্রফেসরের জায়গা থেকে চিন্তা করতে হবে যে হ্যাঁ আচ্ছা এই অ্যাপ্লিকেন্টটা সিজিপিএ খুবই কম, তো তাকে অবশ্যই অন্য কিছু দেখাতে হবে যেটা কিনা প্রুভ করে যে সে বেসিক্যালি দ্যাট ইজ নট দ্য রিফ্লেকশন অফ হিজ অর হার এলিজিবিলিটি, রাইট? তো সেটা কি হতে পারে? হতে পারে যে সে একটা ছোট একটা ইন্টার্নশিপ করতে পারে যেখানে কিনা সে আলটিমেটলি যে জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছে সেখানে তার খুব খুব সিরিয়াসনেস, তার ওয়ার্ক এথিক সবকিছু রিফ্লেক্ট করতে পারে। হতে পারে যে সে একটা পাবলিকেশন নিয়ে কাজ করতে পারে। এটা সায়েন্স এন্ড টেকনোলজির একদম বেসিক কোন ফান্ডামেন্টাল রিসার্চ হতে হবে এরকম না, হতে পারে যে কোনো কিছুর একটা রিভিউ বা অ্যানালাইসিস হতে পারে। এসিপি ব্যাপারটা তো আগেই বললাম যে খুব সুন্দর করে একটা এসিপি, এবং এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইউনিভার্সিটি সিলেকশনে কিন্তু ধরো তোমার সিজিপিএ খুব কম, তুমি তখন টার্গেট করে বসে আছো যে আমি একদম শুধুমাত্র বেছে বেছে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো। এখানে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে, যে সবকিছু একবারে চাইলে হবে না। তুমি আগে রিকমেন্ডেড ইউনিভার্সিটিটাতে তোমার সিনিয়র যারা রিকমেন্ড করে তাদের আগে আমেরিকাতে আসো। আসার পরে কিন্তু ইউনিভার্সিটি সুইচ করা, আমি যেটা আমার লেগে করেছি, আমি 3টা ইউনিভার্সিটি সুইচ করেছি। আসার পরে কিন্তু
তখন তোমাকে একটা, হয়তোবা তুমি প্রথম যে ইউনিভার্সিটি এসছো ওখানে প্রথম সেমিস্টারে তুমি খুব ভালো করেছো, রাইট? এটা কিন্তু Yes. ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। দেখা যায় যে আমাদের ইভেন ইউনিভার্সিটিতেও, ঢাকা ইউনিভার্সিটিতেও যারা আমি আমি খেয়াল করেছি যে আহ, 2-3 সাবজেক্টে ফেল করে এসেছে, এখানে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট হয়ে গেছে, এরকম এক্সাম্পল আছে। বিকজ এখানকার এনভায়রনমেন্টটা অনেক অনেক বেশি সুদিং ফর তোমার কনসেন্ট্রেট করার জন্য। আমাদের দেশে যেটা আমরা পড়াশোনাতে কনসেন্ট্রেট করবো কি ম্যাক্সিমাম সময় আমাদের অন্য কাজে বেশি ব্যস্ত থাকতে হয়। তো এখানে হচ্ছে যে অন্য আর আদার মানে পেরিফেরাল কোনো কিছু তোমাকে ডিস্টার্ব করবে না, তো তুমি শুধু তোমার মতো যেটাতে ফোকাস করতে চাও সেটাতে ফোকাস করতে পারবা। আমি এমনও দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ঢাকাতে 2-3 সাবজেক্টে ফেল করে সিজিপিএ হয়তো 2.89 এরকম সেমিস্টার এখানে এসে সে একদম ওখানে কনসেন্ট্রেট করেছে এবং ওখানে ভালো করেছে, এবং তারপরে সেই ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিয়ে কিন্তু সে আবার একটা আরেকটা হায়ার ক্যালিবার ইউনিভার্সিটি চুজ করেছে। আসলে ওই অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা বুঝতে হবে যে তুমি কোথায় আছো, তোমার কতটুকু পর্যন্ত এক্সপেকটেশনস এখন তুমি রিচ করতে পারবা। লাইক তোমার যদি 2.8 নিয়ে তুমি যদি টপ 100 রিচ করতে যাও, এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বিকজ হয়তো বা এসব সবকিছু মিলিয়ে তুমি হয়তো ডিস্টেন্সটাকে এইটুকু নামিয়ে আনতে পারবা, কিন্তু এটা তো আর এই পর্যায়ে নামবে না, তাই না? হয়তো ডিস্টেন্সটা কমিয়ে আনতে পারবা। তো এক্সপেকটেশনস টাইম টু টাইম বিল্ড আপ করতে হবে যারা শুরু করলো তাদেরকে টাইম দেওয়া উচিত। এবং তাদের ক্ষেত্রে সিনিয়রদের অ্যাডভাইসমেন্ট আরো বেশি গুরুত্বপূর্ণ, বিকজ র্যাঙ্কিং কিন্তু কখনো বলা থাকে না যে এই ইউনিভার্সিটির মিনিমাম রিকোয়ারমেন্টস আছে। এটা কিন্তু শুধুমাত্র যারা এখানে এসেছে, এখানকার ইউনিভার্সিটি পরিচিত, তারা সেই প্রপার রিকমেন্ডেশনটা দিতে পারবে। তো অ্যাডভাইসের ব্যাপারে আমি সবসময় বলি যতটুকু পারো সেদিকে যদি চিয়ার করে রাখতে পারো তাহলে তো অবশ্যই ভালো, না রাখতে পারলে ওই ক্লোজ গাইডেন্সে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশনের বাকি জিনিসগুলো নিয়ে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। একটা ইন্টার্নশিপ বা পাবলিকেশন থাকলে যেটা কিনা তোমার তোমার এসওপিতে হয়তো বা মেনশন করতে পারবে যে হ্যাঁ ইভেন ইফ মাই একাডেমিক রিফ্লেকশন ইজ লো, ইভেন কিন্তু কারো কারো ক্ষেত্রে আসলে সিজিপি লোটা কিন্তু আসলে অন্যভাবে হয়। অনেকে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে হয়তো অসুস্থ ছিল, যেমন আমার অনেক অ্যাপ্লিকেন্ট এরকম হয়েছে, সে হয়তো পুরো বছরে পুরো এক্সাম গুলো সিরিয়াসলি দিতে পারে না। আমেরিকা কিন্তু এই বিষয়গুলোকে খুব ভালোভাবে, শুধু আমেরিকা না, মেজর সবগুলো ডেভেলপ কান্ট্রি সিস্টেম, যে এসিপি তুমি যদি এটা সুন্দর করে জাস্টিফাই করতে পারো যে আমি আসলে খুব সিক ছিলাম এবং এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার life এ। এটা কিন্তু ওরা খুব সিম্প্যাথেটিক্যালি দেয়। ব্যাপারগুলো হচ্ছে যে এগুলো প্রত্যেকটাই হচ্ছে কেস বাই কেসে তোমার অ্যাডজাস্ট করতে হবে, এবং অ্যাডজাস্ট করার জন্য একজনের অ্যাডভাইস নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার সিজিপি যদি আসলে খুব লো হয় সেক্ষেত্রে। বাট নাথিং ইজ এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আমি বলতে চাই সবকিছুরই সুযোগ আছে। So Prantode, he's asking if someone's willing to shift from his undergrad subject in higher studies, then what kind of approaches are needed? For example, like your engineering background আছে, সে যদি এখান থেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডে যেতে চায় পোস্ট গ্রাজুয়েশনের জন্য, তাহলে কি ধরনের অ্যাপ্রোচ থাকা উচিত? এট দ্য সেম টাইম কোনো ডিফিকাল্টিস ফেস করে কিনা? তো এটা দুই দিক থেকে অ্যাপ্রোচ করতে হবে। একটা হচ্ছে যে লজিস্টিক্যাল অ্যাপ্রোচ, লাইক তোমার এখন কি কি আছে সেই কোর্সে যাওয়ার মতো কানেক্ট কানেক্ট করার জন্য আমি বলতে চাচ্ছি যে তোমার ইউনিভার্সিটির 4 বছরের ট্রান্সক্রিপ্টে কি কি কোর্স আছে যেটা তুমি যে মেজরে যেতে চাচ্ছ তার মিনিমাম রিকোয়ারমেন্টের সাথে কানেক্ট করে। ওয়েল, যদি এরকম হয় যে তুমি পড়াশোনা করেছো সোশিওলজিতে এন্ড দেন যেতে চাচ্ছ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, অবভিয়াসলি দ্যাট উইল বি বিগ ডিফারেন্স, তাই না? কারণ তোমার হয়তো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, বা আমি যদি বলতে চাই যে অ্যাটলিস্ট সায়েন্স এন্ড টেক রিলেটেড খুব কোর্সই হয়তো বা তোমার ট্রান্সক্রিপ্টে কম, সেক্ষেত্রে দ্যাট উইল বি এ বিট ডিফিকাল্ট, দ্যাটস ট্রু। বাট এটা হচ্ছে লজিস্টিক্যাল পারপোজের কথা আমি বললাম। তো সেইটা কভার আপ করার জন্য তুমি যেটা করতে পারো যে তোমার যদি কোর্স ল্যাকিংস থাকে, রাইট, হয়তো বা তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেতে চাচ্ছ, তুমি হয়তো পড়াশোনা করেছো স্ট্যাটিস্টিক্স এ, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যেতে চাইলে মিনিমাম রিকোয়ারমেন্ট যে কোর্স গুলো থাকে হয়তো বা হতে পারে কোনো একটা কিছু ম্যাথ বেসড কোর্স থাকবে, হয়তো বা লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, এগুলো হয়তো বা স্ট্যাটিস্টিক্স এ অলরেডি তুমি কিছুটা করে এসছো, ওই মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবে। দেন যে আরেকটা কোর্স মিনিমাম রিকোয়ারমেন্টে তোমার নেই, সেটার জন্য তোমাকে হচ্ছে পার্সোনাল কনসালটেশনের বেসিসে যেতে হবে। হয়তো প্রফেসরের সাথে তোমার ইমেল কনসালটেশন করতে হবে যে হাই আই রিয়েলি অ্যাম, মানে, এবং করেসপন্ডেন্সটা এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমি পরে আসবো। যে একটা তো হচ্ছে লজিস্টিক্যাল সাইড, লাইক মানে রিয়েলিস্টিক্যালি তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে, আরেকটা হচ্ছে যে তোমার আবারও আমরা এসওপির প্রসঙ্গে আসি, যে প্রফেসররা কিন্তু দেখবেন যে যেই ইন্টেন্ডেড সাবজেক্টে তুমি যেতে চাচ্ছ, মেজরে যেতে চাচ্ছ, সেইটার প্রতি তোমার মোটিভেশনটা আসলে কতটুকু, এবং এইখানে খুব বেশি আপলিফটেড একটা মেসেজ দিতে হবে যে দিস ইজ আই হ্যাভ বিন ড্রিমিং মাই হোল লাইফ টু টু পারসিউ, এবং আমার অরিজিনাল এটাতে মোটিভেশন আছে। এবং ফর এন এক্সাম্পল যেটা করতে পারো যে তুমি ওই ফিল্ডের একটা ছোট ইন্টার্নশিপ হতে পারে, একটা ছোট, দেশের ভেতরে না হলে অনলাইনে এখন বিভিন্ন কিছু পারসিউ করা যায়, হ্যাঁ। হতে পারে তুমি
এটা নিয়ে খুব ছোটখাটো কোনো একটা লেখা লিখেছো, এটা রিসার্চ বেসড কোনো কিছু হতে হবে এমন কোনো কিছু না। জাস্ট নিজেকে প্রফেসরের জায়গায় কল্পনা করো যে হ্যাঁ, আমি একটা স্টুডেন্ট, আমি যদি তার পজিশনে থাকতাম, উনি কি কি জিনিস দেখে আমাকে তার মেজরে সুইচ করার জন্য নিত, এই আমার এই ল্যাকিংস থাকার পরেও। সো সেখানে তোমাকে একটা হচ্ছে যে নিজের মোটিভেশনটা খুব ভালোভাবে লিখতে হবে এসওপি তে। এটা হচ্ছে বড় ব্যাপার যে হ্যাঁ, হ্যাঁ আমার, যদিও আমি এই সাবজেক্টে পড়াশোনা করেছি, বাট আমার অলওয়েজ ড্রিম ছিল, বা আমার সবসময় ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, বা আমি ছোটবেলা থেকে না হলেও যে আমি একটা কোনো কিছু একটা দেখে ইন্সপায়ার্ড হয়েছে, যে আমার মনে হচ্ছে যে আমি এটাই আমার হোল লাইফ করতে চাই। এই মেসেজটা খুব স্ট্রংলি দিতে হবে এসওপি তে। দ্যাট ইজ দ্য নন লজিস্টিক্যাল পার্ট। আর লজিস্টিক্যাল পার্ট হচ্ছে যে কোর্স রিকোয়ারমেন্টে যে কোর্স গুলো তোমার ল্যাকিংস থাকবে সেটা ফুলফিল করার জন্য প্রফেসরের সাথে পার্সোনাল ইমেল কনসালটেশনের বেসিসে, যে আচ্ছা আমি কি করলে এই কোর্সটার রিকোয়ারমেন্টটা আপনার মনে করেন যে ফিল আপ করতে পারবো। অনেক সময় এরকম হতে পারে যে তুমি কোর্সেরাতে বা এডেক্সে বা অনলাইন কিছু কোর্সে এটার অল্টারনেটিভ কোনো একটা ক্রেডিট কোর্স নিতে পারো 1 থেকে 2 মাসের জন্য, এবং সেইটা তুমি অ্যাজ এ সাপ্লিমেন্ট তোমার ট্রান্সক্রিপ্টের সাথে ওটার গ্রেড সাবমিট করতে পারো। এরকম কিছু হতে পারে। প্রফেসরের সাধারণত তোমাকে রিকমেন্ড করবে যে হ্যাঁ, তুমি এরকম কিছু একটা করে দেখো যেটা কিনা তোমার এই কোর্সের কোর্সটার সাপ্লিমেন্ট হিসেবে আমি কাউন্ট। সো দুই দিকে এক থেকে অ্যাপ্রোচ করতে হবে। এসওপিটা খুব স্ট্রং হতে হবে, তোমার মোটিভেশনটা বোঝাতে হবে, কোর্সে যেসব ল্যাকিংস থাকে সেটা কানেক্ট করতে হবে। এইভাবে যেটা হয়, প্রফেসর অনেক সময় একটা স্কাইপ ইন্টারভিউ কল করেন, একটা ভিডিও ইন্টারভিউ কল করেন, যে অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বলে দেখার চেষ্টা করেন যে তুমি অরিজিনালি এটা দ্বারা মোটিভেটেড। দ্যাট উইল বি হিউজ স্টেপ। উনি যদি তোমাকে মানে কলে সরাসরি তোমার সাথে কথা বলতে চান, তাহলে বুঝবে যে হি হ্যাজ অরিজিনাল ইন্টারেস্ট ইন ইউ এন্ড ইউ হ্যাভ এ বিগ চান্স টু মেক ইট। She's saying that for business students aspiring to go for masters in US or Canada, does publication matters? Business students এর জন্য publication matter করে কিনা? If it does, can you please enlighten us more about it, as information is scarce for business students. So basically সে যেটা জানতে চাচ্ছে, সে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, এবং বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যাওয়ার জন্য কোনো পাবলিকেশন ম্যাটার করে কিনা, করলেও এটা রিলেটেড কিছু ইনফরমেশন জানতে চাচ্ছি, বিকজ এটা হয়তো খুব রেয়ার এই ধরনের ইনফরমেশন গুলো পাওয়া। বিজনেস এন্ড ইকোনমিক্সে আমি নিজে কিন্তু এই ফিল্ডে, এটা আমি খুব ভালোভাবে বলতে পারবো যে আমি যখন ইউএসএ তে প্রথম গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আসি, আমার কিন্তু তখন কোনো পাবলিকেশন ছিল না। ইনফ্যাক্ট বাই দ্য টাইম আমি গ্রাজুয়েশন করে তখনও আমার কোনো পাবলিকেশন ছিল না। আমাদের দেশে একটা মানে ভুল পার্সপেক্টিভ আছে যে পাবলিকেশন থাকতেই হবে তোমার অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য। এটা একটা ভুল ধারণা। তোমার যদি জাস্ট এটা নিয়ে কোনো একটা সার্টেন পাবলিকেশনটা যেন শুধুমাত্র পাবলিকেশন এর জন্য না হয়। আমি বলতে চাচ্ছি যে তোমার যদি কোনো কোনো টপিকে অরিজিনালি তোমার মোটিভেশন থাকে, তোমার কোনো একটা আইডিয়া থাকে, এবং তোমার খুব অরিজিনাল একটা রিভিউ থাকে, তাহলে তুমি সেটা নিয়ে লিখতে পারো। বিজনেসে পাবলিকেশনসটা আমি বলবো যে স্টেমের তুলনায় অত বেশি একটা ইম্পর্টেন্ট না, বিকজ আমি যখন পার করে এসেছি কোথাও পাবলিকেশনসটা রিকোয়ারমেন্ট হিসেবে ছিল না, আনলেস আনলেস তুমি লাইক সে ফর এক্সাম্পল তুমি এমআইএস এ পিএইচডি করতে চাও, তো দ্যাটস এ বিগ স্টেপ। তুমি বিবিএ শেষ করে সরাসরি পিএইচডি তে যেতে যাচ্ছ, যেহেতু পিএইচডিটা মোস্ট অফ দিস টাইম একটা থিসিস বেসড একটা একাডেমিক কারিকুলাম। তো সেক্ষেত্রে অন্তত তোমার মোটিভেশনটা দেখানোর জন্য তোমার পাবলিকেশনটা যে পাবলিশই হতে হবে তা না। অনেক সময় কিন্তু তারা একটা রাইটিং স্যাম্পল দেখতে চায়। রাইটিং স্যাম্পল হিসেবে তুমি তোমার আনপাবলিশড পাবলিকেশন, মানে হয়তো তুমি একটা রাইটিং, তুমি হয়তো একটা জিনিস নিয়ে কাজ করেছো জাস্ট তোমার নিজের আগ্রহের বেসে, রাইট? এটা যে একটা জাস্ট একটা একদম পাবলিশড আর্টিকেল হতে হবে সেরকম কিছু না। তুমি এটা প্রফেসরকে ইমেল করেসপন্ডেন্সে তাকে শো করতে পারো যে হ্যাঁ, আমি এরকম জিনিস একটা নিয়ে কাজ করেছিলাম, কিন্তু এটা কখনো পাবলিশ করা হয়নি, বা সো হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট ইট। অনেক সময় কিন্তু এরকমও হয় যে তুমি হয়তোবা নিজে মনে করছো যে এটা এটা খুব এটা পাবলিশ করার মতো কোনো কিছু না, কিন্তু রাইটিং স্যাম্পলটা থেকে প্রফেসর হয়তোবা কোনো একটা টপিক, কোনো একটা আইডিয়া পেয়ে গেছেন। এরকমও এক্সাম্পল আছে। পাবলিকেশনস বলতে নট লাইক আমার রেজিউমেতে বা সিভিতে একদম দেয়া থাকতে হবে যে হ্যাঁ আই হ্যাভ পাবলিশড অমুক। থিসিস না, জাস্ট অরিজিনাল কোনো একটা টপিক নিয়ে তোমার মোটিভেশন থেকে তোমার কাজ করার যে কোনো একটা এক্সাম্পল, তুমি সেটা যদি আনরেকগনাইজড হয় সেটাও যদি তুমি দিতে পারো, অবশ্যই দ্যাট উইল অ্যাড ভ্যালু, দ্যাট উইল অ্যাড ওয়েট টু দ্য বিজনেস স্টুডেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলছি। সায়েন্স এন্ড টেকনোলজিতে ওটা ডিফারেন্ট ইস্যু, যেহেতু এখানে জান্নাত যিনি কোশ্চেন করেছেন বিজনেসে, সো আমি এটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে বললাম। আমি যখন ইনফ্যাক্ট আমেরিকা থেকে প্রথম এমএসবিএ গ্রাজুয়েশন করে বের হই, তারপরে আমি আসলে তখন যদিও আমার পাবলিকেশনস এর হয়তো বা অন্তত একাডেমিক রিকোয়ারমেন্টের জন্য আর প্রয়োজন নেই, কিন্তু আমি নিজের ওই যে বললাম যে আমি আলটিমেটলি খুঁজে পেয়েছিলাম যে আমি আসলে কি করতে চাই, তখন আমি ডিসিশন নিলাম যে আচ্ছা, আমি কিছুদিন তখন জব করার আগে ফ্রি ছিলাম, আমি একটা ছোট লেখা লিখেছিলাম এবং সেটা পাবলিশ করেছিলাম। তো
এটা কিন্তু ওনারা বুঝতে পারে যে আসলে তুমি কোন কোন কাজটা নিজের খুব অরিজিনাল মোটিভেশন থেকে করছো, আর জাস্ট মানে কোনটা জাস্ট হচ্ছে কি জাস্ট অ্যাজ এ নামে পাবলিকেশন হিসেবে দিচ্ছ। তো সেক্ষেত্রে ওটা অত বেশি বড় একটা ওয়েট ওয়েট ফেলবে না। তার চাইতে বিজনেস স্টুডেন্টদের জন্য একটা ছোট একটা 3 মাসের ইন্টার্নশিপ বা যে কোনো একটা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং প্রোগ্রাম হতে পারে। তুমি ইভেন অনলাইনে উইওয়ার্কে কোনো ফ্রিল্যান্সিং কোনো কাজ করেছো বিজনেসের উপর, হ্যাঁ রাইট, ফাইন্যান্সিয়াল কোনো tools নিয়ে কাজ করেছো, তুমি হয়তো জাস্ট একটা স্প্রেডশিট ফর ট্রেনিং কোর্স কমপ্লিট করেছো, হতে পারে তুমি তোমার বিজনেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ছোটখাটো একটা রিভিউ লিখেছো, হতে পারে তুমি ফেডেক্স একটা কোর্স করেছো, বা কোনো তুমি তুমি হয়তো একটা ইন্টার্নশিপে তুমি একটা বিজনেস টুল নিয়ে খুব পার্টিকুলার একটা কন্ট্রিবিউশন রেখেছো তোমার অফিসের জন্য। ওইটা আসলে মোর ভ্যালুয়েবল। দ্যাট ইজ ইউনিভার্সিটিতে ইনটেকের জন্য কিন্তু আমরা জানি কয়েকটা ইনটেক আছে, আমরা যেটা একটা শেয়ার করুন, ফল, দেন সেম টাইম সামার বা কিছু ইনটেক আছে। কোন ইনটেকে অ্যাডমিশন নেওয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেশি